ভারতের সাংবিধানিক ইতিহাসে এমন কোনো নজির আগে খুঁজে পাওয়া যাবে না যেখানে একজন মুখ্যমন্ত্রীর মেয়াদ গতরাত মধ্যরাতে শেষ হয়ে গেছে, কিন্তু তিনি পদত্যাগ করছেন না। বরং সেই ক্ষমতার আসন থেকেই তিনি সরাসরি কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এবং রাজ্যপালকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা কি তবে কোনো সাধারণ সরকার গঠনের জটিলতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সাংবিধানিক বিস্ফোরণের মুখোমুখি হওয়ার গল্প? এই প্রশ্নটি এখন কলকাতা থেকে দিল্লি সর্বত্র ঘুরপাক খাচ্ছে। ঘটনার সূত্রপাত বোধ হয় সেখান থেকেই, যেখানে ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই বিরোধী শিবিরের একটা বড় অংশ সন্দেহ প্রকাশ করতে শুরু করেছিল। তাদের দাবি ছিল, একদিকে যেখানে মাঠের লড়াইয়ে এবং বিভিন্ন সংস্থার পূর্বাভাসে একটি দলের জয়ের কথা বলা হচ্ছিল, সেখানে ফলাফল উল্টে যাওয়ার পেছনে কারচুপির যে অভিযোগ উঠেছে তার নতুন কিছু নয়। মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং মহারাষ্ট্রের মতো রাজ্যে যেভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী নেতারা, সেই একই অভিযোগ এবার পশ্চিমবঙ্গের বুকে আঘাত এনেছে। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনেক কট্টর। তার মতে, নির্বাচন কমিশনের নীরব সমর্থন এবং একটি নির্দিষ্ট কৌশলে পশ্চিমবঙ্গের 100-র বেশি আসন ছিনিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এবার মজার বিষয় হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই অভিযোগ তুলেই থেমে থাকেননি। তিনি এমন এক পথ বেছে নিয়েছেন যা সংবিধানের বই হাতে ধরে পড়লে অনেকেই হয়তো অবাক হয়ে যাবেন। গত 6 মে তারিখে পশ্চিমবঙ্গের বিদায়ী মন্ত্রিসভার 5 বছরের মেয়াদ আইনগতভাবে শেষ হয়ে গেছে। সাধারণ নিয়ম অনুযায়ী এরপর থেকে মুখ্যমন্ত্রী কেবল রাজ্যপালের সন্তুষ্টি নিয়েই পদে থাকতে পারেন। আর এই সন্তুষ্টি কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি সম্পূর্ণ নির্ভর করে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার উপর। অর্থাৎ যার কাছে ম্যাজিক ফিগার বা বেশি আসন আছে, রাজ্যপাল তাকেই সরকার গঠনের আমন্ত্রণ জানান। এখন এই পয়েন্টেই উঠে আসে সবচেয়ে বড় প্রশ্ন। বিজেপি যদি সত্যি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে থাকে, তবে রাজ্যপাল তো শুভেন্দু অধিকারীকে ডেকে সরকার গঠনের নির্দেশ দিতে পারেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করতে পারেন। এরপর শুভেন্দু অধিকারী 6 মাসের মধ্যে উপনির্বাচনে জিতে বিধায়ক হতে পারেন, ঠিক যেভাবে 2021 বা 2011 সালে নন্দীগ্রাম থেকে হেরেও মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগ নিয়েছিলেন। কিন্তু মমতা কি এই সহজ পথটা বুঝতে পারছেন না, নাকি তিনি জেনে শুনেই এক চরম ঝুঁকির খেলায় মেতেছেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখানেই লুকিয়ে আছে মমতার আসল মাস্টারস্ট্রোক। তিনি রাজভবনের দিকে তাকিয়ে নেই, তার চোখ এখন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দিকে। তার কৌশল হলো রাজ্যপালকে বরখাস্ত করার সুযোগ করে দেওয়া, কারণ বরখাস্ত হলেই তিনি নিজেকে একজন ক্ষমতাচ্যুত নেতা হিসেবে নয়, বরং একজন ক্ষমতা ছিনতাই হওয়ার নেতা হিসেবে উপস্থাপন করবেন। আর সে মুহূর্তেই তিনি আদালতের দ্বারে ধাক্কা দেবেন। যদি তিনি ইভিএম ম্যানিপুলেশনের যে কথা বলছেন তার ন্যূনতম হলেও কিছু অকাট্য প্রমাণ আদালতে হাজির করতে পারেন, তবে পুরো নির্বাচনী প্রক্রিয়ায় স্থগিত বা বাতিল হতে পারে। আর একবার যদি আদালত পুরো নির্বাচনের নির্দেশ দেয়, তবে বিজেপির সাজানো সব ছক এক লোহমায় ভেঙে চুরমুর হয়ে যাবে। অর্থাৎ আইনি প্যাচের জাল বুনে তিনি শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণকে অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখতে চাইছেন। এই সাংবিধানিক লড়াইয়ের পেছনে আরেকটি গভীর কারণ লুকিয়ে আছে, যা হয়তো আমাদের অনেকের চোখ এড়িয়ে গেছে। তা হলো মাটিতে চলমান বাস্তব পরিস্থিতি। রাজনৈতিক পর্যবেক্ষকরা যে ছবিটি তুলে ধরছেন তা অত্যন্ত উদ্বেগজনক। ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটতে শুরু করেছে, তাতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের মনে গভীর আতঙ্ক কাজ করছে। বিজয় উল্লাসের নামে যে তাণ্ডব চলছে বলে অভিযোগ উঠেছে, তার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, তাদের দোকানপাট ও বাড়িঘর। একটি বিশেষ সম্প্রদায় এই মুহূর্তে এমন এক অস্তিত্বের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে তারা ভয় পাচ্ছে তাদের নাগরিকত্ব, তাদের ভিটেমাটি কেড়ে নেওয়া হতে পারে। তাদের মনে এনআরসি বা ডিটেনশন ক্যাম্পের ভয়ঙ্কর ছায়া ভয় করছে। ঠিক এই মানবিক ও রাজনৈতিক বিপর্যয়ের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করার সিদ্ধান্তটিকে অন্যভাবে দেখা যায়। তিনি হয়তো বুঝতে পেরেছেন যে যদি তিনি গতরাতেই নীরবে নবান্ন ছেড়ে চলে যান, তবে রাজ্য জুড়ে যে নিয়ন্ত্রণহীন পরিস্থিতি তৈরি হবে তার কোনো ঠিক নেই। তিনি নিজেকে একটি প্রতিরোধের প্রতীক হিসেবে দাঁড় করিয়ে কার্যত রাজপথ দখলে রাখার চেষ্টা করছেন। এক ইটের জবাব পাথর দিয়ে দেওয়ার যে প্রস্তুতি তিনি নিজের কর্মীদের নির্দেশ দিয়েছেন, তা আসলে তার নিজের রাজনৈতিক টিকে থাকার লড়াইয়ের চেয়েও অনেক বেশি কিছু। এই পুরো ঘটনা প্রবাহকে যদি আমরা আরেকটু বিস্তৃত প্রেক্ষাপটে দেখি, তবে বুঝতে পারব যে পশ্চিমবঙ্গের এই সংকট এখন আর কেবল বাংলার সীমানায় আটকে নেই। যখন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে টুইট করেন, তখন বোঝা যায় যে মমতার এই লড়াইকে পুরো বিরোধী দল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই হিসেবে দেখছে। এটি দিল্লির ক্ষমতার কেন্দ্র থেকে শুরু করে রাজ্য স্তরের রাজনীতি সবখানেই এক নতুন স্নায়ুর যুদ্ধের সূচনা করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সাংবিধানিক প্যাচের জালে পরবর্তী পদক্ষেপটি কি হতে চলেছে? রাজ্যপাল কি আজই তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করবেন, নাকি তার আগেই মমতা হাইকোর্ট থেকে কোনো স্থগিতাদেশ এনে পুরো প্রক্রিয়াকে থামিয়ে দেবেন?
একদিকে যেখানে একটি দল বিজয়ী হিসেবে শপথ নেওয়ার জন্য মরিয়া, অন্যদিকে ক্ষমতা ছাড়তে নারাজ আরেকটি দল যার পেছনে রয়েছে লাখ লাখ কর্মী এবং একটি বিশাল ভোট ব্যাংকের ভয় আতঙ্ক। এই দুই পক্ষের সংঘর্ষে যদি মাঠে নেমে পড়ে সাধারণ মানুষ, তবে তা কেবল রাজ্যের জন্যই নয়, পুরো দেশের গণতান্ত্রিক ভিত্তিকেই নাড়া দেবে। শেষ পর্যন্ত এই অচল অবস্থার অবসান কিভাবে হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে একটা বিষয় পরিষ্কার যে গণতন্ত্রে যখন ফলাফল নিয়ে এমন মাত্রায় বিশ্বাসের সংকট তৈরি হয় যে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা ছাড়তে হয় আদালতের দ্বারস্থ হয়ে, তখন সে ব্যবস্থাকেই পুনরায় ভেবে দেখার সময় এসেছে কিনা প্রশ্নটি জোরালো হয়ে ওঠে। ভারতের নির্বাচন ব্যবস্থা কি সত্যি এতটা অকাট্য যে তাকে কেউ প্রশ্ন তুলতে পারবে না, নাকি প্রযুক্তির এই যুগে যে কোনো ব্যবস্থার চেয়ে মানুষের বিশ্বাসটাই আসল জিনিস? পশ্চিমবঙ্গের এই সাংবিধানিক অলিম্পিকে আপনার কি মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি ক্ষমতার লোভে সংবিধানকে অবমাননা করছেন, নাকি তিনি এক অপ্রতিরোধ ষড়যন্ত্রের শিকার হয়ে টিকে থাকার শেষ চেষ্টাটুকু করছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন, কারণ গণতন্ত্রের প্রতিটি নাগরিকের প্রশ্নই হলো এর সবচেয়ে বড় শক্তি।